গ্যাস মারছে দেখেন স্যার। ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, ইট পাটকেল ও হাত বোমা ছুড়ল ভারতীয়রা। পতাকা বৈঠকে পরিস্থিতি শান্ত। অমানবিক নির্যাতন চালাচ্ছে, তারা কাঁদানে গ্যাস ছড়েছে। মসজিদে মাইকিংও করা হয়েছে এলাকাতে যে আপনারা যেভাবে এই দেশটাকে রক্ষা করেন বা এলাকায় যাতে ক্ষতি না হয় এরকম। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে ছাড়াও থাকছে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর দোসরদের বিচার দাবি। নিত্যপণ্যের নতুন ভ্যাট প্রত্যাহারের দাবি বিএনপির। সরকারের অদক্ষতায় দুর্ভোগ বাড়ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের পরও সরকারি উদ্যোগ না থাকায় হতাশা, অর্থনৈতিক অস্বস্তিতে সংস্কার বিমুখ মনোভাবের শঙ্কা। 10,000 কোটি টাকাতেও মেলেনি সুফল। জলাবদ্ধতা প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে চট্টগ্রামে 4 উপদেষ্টা। কলকাতা আলোচিত আরজিকর কাণ্ডে অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা সোমবার। এবং রাজধানীর ক্লাব ক্রিকেটের সংস্কার নিয়ে চাপে বিসিবি। সব খেলা ও প্রথম বিভাগের ট্রফি উন্মোচন বয়কটের ঘোষণা। আমরা নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সীমান্তে আবার উত্তেজনা। এবার অনুপ্রবেশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলে 4 ঘন্টা। দুই পক্ষে চলে ইট পাটকেল নিক্ষেপ, হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এতে আহত হয় 2 বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে সীমান্ত এখনো থমথমে, আতঙ্ক কাটেনি স্থানীয়দের। এই দৃশ্য বাংলাদেশ ভারত সীমান্তের। ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে বাধে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া। দিনভর চলা এই উত্তেজনায় 2 বাংলাদেশি আহত হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী বাংলাদেশিদের অভিযোগ, শনিবার দুপুরে বাংলাদেশি নাগরিকের লাগানো গম কাটতে থাকে ভারতীয়রা। বাধা দিলে বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ছড়িয়ে পড়ে চৌকা সীমান্তেও। স্থানীয়রা জানিয়েছেন, চৌকা সীমান্তের বাংলাদেশ প্রান্তে অনুপ্রবেশ করে ভারতীয়রা অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে। অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব শেষ করে দিয়েছে। আমাদের যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর পাবলিক সব ঠেনে চলে গেছে। ইট পাটকেল সহ হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এ সময় 2 বাংলাদেশি আহত হন। পাল্টা জবাব দিতে প্রস্তুত হন বাংলাদেশের সীমান্তবাসীরাও। ভারতের পাবলিক বাংলাদেশে গেছে, বোরে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না। 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। সীমান্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিভিন্ন পণ্যে নতুন আরোপ করা ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভ্যাট বাড়ানোর কারণে দ্রব্যমূল্যের দাম বাড়বে, যাতে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের অদক্ষতা, সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে অন্তর্বর্তী সরকার।
শতাধিক পণ্য ও সেবার উপর সরকারের নতুন করে ভ্যাট ও কর বসানোর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা সমালোচনা। দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। বলেন, সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় জনদুর্ভোগ বাড়ছে। এ সময় সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দেন তিনি। মর্গপাত্র তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তচিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে সরকার। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপ মোচন করতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। জুবার সানি, নিউজ 24, ঢাকা। ছাত্র প্রতিনিধিরা নয়, দেশে যা সংস্কার দরকার তা রাজনৈতিক সরকারই করবে, এমনটাই বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে, সেটার নামই হচ্ছে সংস্কার। সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছে এটা আমরা বুঝি না। আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে। শুধু নিষিদ্ধতে সীমাবদ্ধ থাকলেই হবে না, ছাত্রলীগের অপরাধের বিচার করতে হবে, আইনের আওতায় আনতে হবে পতিত সরকারের দোসরদেরও। মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে এমন দাবি জানিয়েছে ছাত্রদল। নেতাদের অভিযোগ, ন্যায় বিচার নিশ্চিতে গুরুত্ব না দিয়ে সংস্কারের কথা বলছে সরকার। শনিবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। মার্চ ফর জাস্টিস, ন্যায় বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কর্মসূচি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ পতিত সরকারের দোসরদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জুলাই আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের এই বর্বরোচিত হামলা সহ নানা অপকর্মের বিচার চান ছাত্রদল নেতারা। বলেন, সেদিন ছাত্রলীগের পাশবিক হামলায় স্তব্ধ ছিল পুরো দেশ। শনিবার সকাল 12টা থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ছাত্র দলের হাজারো নেতাকর্মী ভিড় জমায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দীর গেটে, যেখানে নিষিদ্ধ এই সংগঠনটির তৈরি করা টর্চার সেলে শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করা সহ সকল অপরাধের বিচারের দাবিও তোলে ছাত্রদল। গত 16 বছরে একটা হলগুলো ছিল আমাদের টর্চার সেলের মতো, ছাত্রলীগের টর্চার সেল বানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর কখনো টর্চার সেল হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে মুক্ত বুদ্ধি চর্চার উন্মুক্ত অঙ্গন। নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার কাজ রেখে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আওয়ামী লীগের দোসররা রয়েছে তাদের বিচারের দাবিতে আজকে আমরা ঐতিহাসিকভাবে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হবে। এই সরকার মনে হচ্ছে যে তাদের মনোযোগটা যে ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তারা দৃশ্যমান গ্রেপ্তার করার প্রক্রিয়া গ্রহণ করেছে, এরকম আমরা গণমাধ্যমে দেখিনি। আপনারা আমাদেরকে এই তথ্য জানাতে পারেননি, সেজন্য আমরা মনে করছি যে সরকারের অবশ্যই গাফলতি রয়েছে বলে আমরা মনে করছি। এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ ঢাকা ও ঢাকার বাইরের ছাত্রদল ইউনিটগুলো। শাহবাগ থেকে টিএসসি হয়ে মিছিলটি পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। কেবল শাহবাগ অতিক্রম করতেই মিছিলটির প্রায় 25 মিনিট সময় লাগে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবি জানায় ছাত্রদল নেতৃবৃন্দ। মার্চ ফর জাস্টিসের সমাপনী বক্তব্য দেন
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত কমিটির যে প্রতিবেদন তা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পূর্ণ না হবে, যে পর্যন্ত ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের মার্চ ফর জাস্টিসের ন্যায় রাজপথে অবস্থান। এ সময় বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। জামাতে ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে দলের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় চলছে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ক্যাডারকে, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ক্যাডারকে, তেমনিভাবে সকল মন্ত্রণালয় স্ব ক্যাডারকে ছেড়ে দিতে হবে। ব্রিটিশরা যেমন এখানকার টাকা নিয়ে গেছে, ঠিক তেমনি আমাদের এই জমিদাররা এখান থেকে টাকা নিয়ে যায়। যদি এই আমলাতন্ত্রের সংস্কার না হয়, তাহলে কোনো সংস্কার করে কোনো কাজ হবে না। জনপ্রতিনিধি থাকবেন, তার সাথে ওই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। কাজেই এই যে উপসচিবে এসে পুরোটা নিয়ন্ত্রণ করার একটা রাস্তা প্রশাসনিক ক্যাডার তৈরি করেছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক, ভয়ঙ্কর রকমভাবে এই লুটেরা ব্যবস্থা জারি রাখারই একটা হাতিয়ার হিসেবে সেটা কাজে লাগছে। রাজনৈতিক দলগুলো যদি পরিচ্ছন্ন ও স্বচ্ছ না হয় তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিটির সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার দুপুরে কুমিল্লায় একটি সেমিনার শেষে এ কথা বলেন তিনি। পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাজনৈতিক দলগুলো যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটা আশা করা দুরাশা। শ্বেতপত্র প্রকাশের 1.5 মাস পর অর্থনৈতিক সংস্কার উত্তরণে সরকারের উদ্যোগে সন্তুষ্ট নয় অর্থনীতিবিদেরা। বলছেন অর্থনৈতিক অস্বস্তি অনিশ্চয়তা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে। আর ব্যবসায়ীদের অভিযোগ, আইএমএফ-এর শর্ত মানতে গিয়ে ব্যবসায়ীদের কষ্ট বাড়াচ্ছে সরকার। শনিবার আগারগাঁওয়ের বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব বিষয় উঠে আসে। স্বৈরাচারী সরকারের সীমাহীন দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে আসে অর্থনীতির শ্বেতপত্রে, কিন্তু সেটি প্রকাশের 1.5 মাস পরও এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ না থাকায় হতাশ শ্বেতপত্র প্রণয়ন কমিটি। গভর্নমেন্টের ইনিশিয়েটিভ কোথায় হোয়াইট পেপারকে অন করার এবং হোয়াইট পেপার নিয়ে ওয়াইড স্প্রেড ডিসকাশন করার মিনিস্ট্রি লেভেলে? আমাদের সেরকম কোনো কিছু দেখছি না। এই যে আমলারা, তাদের কিন্তু নতুন করে ফ্যাসিলিটিস এখানে চালু হচ্ছে, অথচ দরকার ছিল গত 15 বছরে যে আমলারা বাংলাদেশকে এভাবে রীতিমতো ধ্বংস করার পিছনে দায়ী, তাদেরকে ধরে ধরে জেলে ভরা দরকার ছিল। বাট আমরা এখনো পর্যন্ত সে ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখছি না। সরকারকে তাগিদ দিতেই শনিবার তাই শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক এই আয়োজন জাতীয় শ্বেতপত্র কমিটির। বক্তাদের অভিযোগ, আওয়ামী সরকারের দুর্নীতি ও স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে উন্নয়ন সংস্থাগুলোর দায় রয়েছে, অথচ তাদের প্রেসক্রিপশনে জনগণ ও ব্যবসায়ীদের উপর বাড়ানো হচ্ছে অর্থনৈতিক চাপ। আইএমএফ 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে, অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই, অথচ আইএমএফ এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen our energy advisors said push back against the energy price rise. Yes, it's right. এখন আমরা afford করতে পারবো না। Agree to the prescription, do not do it, take all the pills at the same time. এসব সংকট উত্তরণে সরকারের কাঙ্ক্ষিত উদ্যোগ না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদরা। আর এমন বাস্তবতা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে বলেও আশঙ্কা বক্তাদের। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি,
তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে। সমস্যা সমাধানে সরকারকে ক্রমাগত চাপে রাখতে সুশীল সমাজের প্রতি আহ্বান জানান সরকারের প্রতিনিধিরা। At the end of the day, we need a stable, competent and honest government. And the only way that will happen is if you guys keep on pushing us to make sure that we actually draw something and then execute that. Fundamentally agree and embark on this reform agenda. Truly এই রেফারেন্সগুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে, ডিবেট করে, and then whatever that we agree, এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। অনুষ্ঠানে প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধি, শ্রম অধিকার নিশ্চিত করা এবং তথ্য উপাত্তের সঠিকতা নিশ্চিতে সরকারকে তাগিদ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সামাজিক প্রভাব চিন্তা না করে সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার, মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। অর্থনীতিতে প্রবাসী আয় হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা বলে থাকি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটা, সেখানে কিন্তু কোথা থেকে আসে রিজার্ভটা? পণ্য এবং সেবার উপরে ভ্যালু এডেড ট্যাক্স, মূসক মূল্য সংযোজন কর এবং সাপ্লিমেন্টারি ডিউটি সব সম্পূরক শুল্ক দেওয়া হলো এবং সেটার মাধ্যমে তারা 12,000 কোটি টাকা আদায় করবেন বলেছিলেন। এইটার কি কোনো একটা এটার সোশ্যাল ইম্প্যাক্টটা কি চিন্তা করা হয়েছে? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। শনিবার দুপুর 12:30 থেকে 1 ঘন্টা দুদক কার্যালয়ে চলে এই জিজ্ঞাসাবাদ। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত 2রা জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নির্বাচিত হলে জুলাই অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে BICC মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। ঋণ খেলাপিরা যেন দলের মনোনয়ন না পায় সেই চেষ্টা করা হবে বলেও জানান ফখরুল। বলেন, যারা নির্বাচনে আসেন না কিন্তু দেশের জন্য অবদান রাখেন তাদেরও জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কিভাবে সামনের দিকে যে জঞ্জাল তৈরি হয়েছে এই 15 বছরে, এই জঞ্জাল আমরা একদিনে এককভাবে কেউ এটাকে দূর করতে পারবো না। আমরা সেই জন্য জাতীয় সরকার গঠনের কথা বলেছি আফটার দি ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের অনিয়ম খুঁজতে মহানগরীতে 4 উপদেষ্টা। প্রকল্পের কাজ পরিদর্শনে নেমেছেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা ফারুক আজম। কাজে অনিয়ম হলে কোনো সংস্থাকে ছাড় দেয়া হবে না বলে জানালেন তারা। সিটি মেয়রও চান এই সমস্যার সমাধান হোক। চট্টগ্রাম থেকে নয়ন বড়জয় রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরবাসী দুঃখ জলাবদ্ধতা। এই সমস্যার সমাধানে 2016 সাল থেকেই সিডিএ হাতে নেই জলাবদ্ধতা নিরসন প্রকল্প। তবে হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পে নগরবাসী কোনো সুফল না পাওয়ায় প্রধান উপদেষ্টার নির্দেশেই প্রকল্প পরিদর্শনে নেমেছেন 3 উপদেষ্টা। বেলা 3টা থেকে জামাল খান খাল, বারুইপাড়া খাল সহ বেশ কিছু খাল পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজমও। পরিদর্শন শেষে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কোনো সংস্থাকে ছাড় দেওয়া হবে না। কালকে আমরা সবার সঙ্গে সার্কিট হাউসে আমরা বসবো, তো সেখানে আমরা একটা কর্মপরিকল্পনা স্থির করব, সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হবে যারা ডেলিভার করতে ব্যর্থ হবেন, যেই সংস্থারই হোক না কেন,
তাদেরকে এটার দায়িত্ব নিতে হবে। চট্টগ্রাম নগরীতে বসবাসকারী এই ব্যাপারে অভিজ্ঞ যারা আছেন, দীর্ঘ সময় ধরে এইসব নিয়ে কাজ করছেন, তাদের সাথে আমরা বসবো এবং তাদের নগর পরিকল্পনাবিদ ইত্যাদি যারা আছেন তাদের সবার সাথে আমরা বসবো এবং তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা নেব। খালে পলিথিন বন্ধে নগরবাসীকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পলিথিন এবং প্লাস্টিকটা আপনারা যারা আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আজকে থেকে ব্যবহার বন্ধ করে দেন, আর আপনারা গণমাধ্যম হিসেবে সচেতনতা গড়ে তোলেন যাতে এইগুলো আর কেউ ব্যবহার না করে। সিটি মেয়র চান নগরবাসীর সহযোগিতা। আমাদের সবাইকে সমন্বিতভাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে, সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে। নগরবাসী চান জলবদ্ধতা সমস্যার সমাধান। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সংবাদ। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, সেখানে আছেন সহকর্মী রিয়া, যুক্ত হব তার সাথে। রিয়া, ছুটির দিনে তো দর্শনার্থী ক্রেতার বেশ ভিড় হয় বাণিজ্য মেলায়, আজ কি পরিস্থিতি দেখছেন, আর যাতায়াতের ক্ষেত্রে যারা আসছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ মাহমুদ। এই মুহূর্তে আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণে। এখানে কিন্তু দেখা গেছে যে মেলার 18তম দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। শুধু তাই নয়, এই ভিড়ের মধ্যে কিন্তু কেনাকাটা করছে তারা, তাদের পছন্দ মতো পণ্য দেখছে। আর যাতায়াতের বিষয়ে যেটা বলছিলেন যে যাতায়াতের ক্ষেত্রে দেখা গেছে যে অটোরিকশা কিংবা বাস ব্যবহার করে কিন্তু দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে এখানে। সেই সাথে ব্যবস্থা রয়েছে সিএনজির। বলা যায় যে মোটামুটি দূর হলেও এখানে কিন্তু তাদের আসতে কোনো অসুবিধা হচ্ছে না। একই সাথে যদি আমি বলি যে যেহেতু মেলার শেষের দিকে চলে এসেছে, আর মাত্র 12 দিন বাকি, সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের পছন্দ মতো পণ্য কিনে নিচ্ছে। এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বদলেছে জীবনের রং, কাজ হয়েছে আরো সহজ, চাহিদা বাড়ায় বিভিন্ন ব্রডব্যান্ড সেবা কোম্পানিগুলো বাড়িয়েছে সেবার ধরন। এর মধ্যে গ্রামীণফোন নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আনলিমিটেড ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস জিপিফাই, যার লক্ষ্য দেশের ডিজিটাল বিভাজন দূর করা, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সমাধান প্রদান এবং শহর প্রত্যন্ত উভয় অঞ্চলে ব্যবহারকারীদের ক্ষমতায়ন। অনলাইনে পছন্দের খাবার অর্ডার কিংবা কোথাও যেতে শেয়ার রাইড ডেকে নেওয়া, আবার অনলাইনে ক্লাস, কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব কাজই ইন্টারনেটের কারণে এখন হাতের মুঠোয়। ব্রডব্যান্ড কোম্পানিগুলো দিয়ে যাচ্ছে বিভিন্ন অফার। এর মধ্যে জিপিফাই প্রথাগত ব্রডব্যান্ড তারের প্রয়োজন ছাড়াই মেট্রো এবং গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। নেটওয়ার্ক তো গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় অনেক ভালো। জিপিফাই এটা উদ্যোগটা নিচ্ছে, এটা মনে করি যে সবার জন্য ভালো। এখন যে নতুন একটা আপডেট আসছে, এর জন্য আমি আরো বেশি হ্যাপি। নির্ভরযোগ্য এই ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্বল্প মূল্যে সেবা দিয়ে যাচ্ছে। আর নতুন যে ফাইলটা আসছে জিপিফাই, এটা আমার পার্সোনালি খুব পছন্দ। জিপিফাই যেটা আসছে এটা সবার জন্য অনেক কার্যকরী হবে এবং নেটওয়ার্ক সার্ভিসটা অনেক ভালো হবে। গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার আরও সহজ এবং স্বচ্ছন্দ করতে এই সেবার কোনো জুড়ি নেই। শাফিয়া তাসনা, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 162 দিনের অপেক্ষার পর অবশেষে কলকাতার আরজি কর মামলার রায় ঘোষণা হলো। রায়ে নারকীয় ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে আদালত। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। আরেকটি বিরতির সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা বাড়ছে। সংস্কারের নামে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক ও কাউন্সিলরদের সংখ্যা কমানো নিয়ে চাপে বিসিবি। এরই মধ্যে প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন বয়কট করেছে ক্লাবগুলো। সমাধান না হওয়া পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় ডিপিএল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের খেলাও বয়কটের ডাক দিয়েছেন ক্লাব কর্তারা। সাথে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন তারা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে পরিবর্তনের ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে বিসিবিতেও। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, বিসিবির গঠনতন্ত্র সংশোধন করাও তাদের অন্যতম একটি লক্ষ্য।
বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য এরই মধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির চেয়ারম্যান বিসিবির পরিচালক হয়ে আসা নাজমুল আবেদিন ফাহিম। বাকি 4 সদস্যের কেউই ক্রিকেট সংশ্লিষ্ট নন। তবে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে যে বিষয়গুলো তুলে আনা হয়েছে তা নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছিল ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা। তাদের দাবি ছিল সংশোধনী প্রস্তাবগুলো বাতিল করতে হবে। তবে এখন পর্যন্ত সেটি না হওয়ায় এবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টকে বয়কটের ডাক দিলেন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। লিগটা আমরা ক্লাবদেরকে নিয়েই করি, ক্লাবদেরকে বাদ দিয়ে তো লিগ চালানোর কোনো সুযোগ নেই। সো তারা তাদের যে কনসার্ন রেজ করেছে এটা বোর্ড কনসিডার করছেন বা বোর্ড প্রেসিডেন্ট নিজে এটার মধ্যে ইনভলভ হয়েছেন। সো আমরা এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কমেন্ট করতে রাজি না। আমাদের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব লিগটাকে শুরু করে দেওয়া। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ এবং নতুন কমিটি বিলুপ্তির পাশাপাশি বেশ কিছু দাবি উপস্থাপন করে তারা। যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে এবং পাশাপাশি আমাদের এখন 2-1 দাবি করেছে যে এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়াও যতদিন পর্যন্ত সংকট শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সব খেলা বয়কটের কথাও জানান তারা। বিসিবি সভাপতি দ্রুত সমাধান দিলেই পরবর্তী পদক্ষেপ নেবে ক্লাবগুলো। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।